আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার এবং বিবিএস পাস কোর্স ডিগ্রি ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার 8 অ্যাকাউন্টিং ফর অ্যাকাউন্ট রিসিভেবল অ্যান্ড কারেন্ট লাইবিলিটিস নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের মূলত ব্যাড ডেপ্ট এক্সপেন্স অ্যান্ড অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্টের যে পার্টগুলো আছে সেই পার্টগুলোর যে ধারাবাহিক ক্লাস নেওয়ার জন্য তোমাদের কথা বলেছিলাম, সেই ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে আমরা ক্লাস 2 নিয়ে আসলাম। তো এই চ্যাপ্টার থেকে 2 নম্বর ক্লাসে আমরা যে ম্যাথটি আলোচনা করব সেই ম্যাথটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2019 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছিল 10 মার্চের জন্য। তো আজকে আমরা এই ম্যাথটি সমাধান করে দেখাবো। আমাদের সাথে যদি থাকো, এই ম্যাথটি যদি ভালো করে দেখো, তাহলে আশা করি এই ম্যাথটি তোমরা খুব সহজেই সমাধান করতে পারবা। আমাদের ক্লাসগুলো পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে যদি অ্যাক্টিভ থাকো, তাহলে আমাদের ক্লাসগুলো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারবা। তো আমরা তোমাদের পরীক্ষা পর্যন্ত এই ক্লাসের ধারাবাহিকতা চালু রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি তোমাদের ভালো লাগে আমাদের ক্লাসগুলো। তো চলো আমরা আজকে যে ম্যাথটি সমাধান করব সরাসরি সেই ম্যাথে চলে যাই। তো এখানে আমরা সেই ম্যাথটি দেখতে পাচ্ছি। এই ম্যাথটি মূলত আমরা সমাধান করে দেখাবো। তো এখানে বলা হয়েছে কি দেখো, এট ডিসেম্বর 31, 2014 লিজ কোম্পানি রিপোর্টেড দ্য ফলোইং ইনফরমেশন অন ইটস ব্যালেন্স শিট। লিজ কোম্পানি নিচের ব্যালেন্স শিটটা আমাদেরকে প্রোভাইড করেছে। এখানে অ্যাকাউন্ট রিসিভেবল আছে 9,60,000 টাকা, লেস অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট অ্যাকাউন্টস বা অনাদায়ী দ্বারা সঞ্চিতি হিসাব আছে 80,000 টাকা। এগুলো হচ্ছে 14 সালের শেষে ব্যালেন্স আছে। During 2015 সালে দ্য কোম্পানি হ্যাড দ্য ফলোইং ট্রানজাকশন রিলেটেড রিসিভেবল। 2015 সালে এই কোম্পানির এই অ্যাকাউন্ট রিসিভেবল সম্পর্কিত লেনদেনগুলো সংগঠিত হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5টা লেনদেন সংগঠিত হয়েছে। এই 5টা লেনদেনের কাজগুলো কি সেটা আমরা এখন দেখব। তো এই লেনদেনগুলোর পরে আমাদের রিকোয়ারমেন্টে বলছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য ইচ অফ দিস 5 ট্রানজাকশন। তার মানে এই 5টা ট্রানজাকশন লিপিবদ্ধ করার জন্য আমাদের জার্নাল করতে হবে। এজিউম দ্যাট নো ক্যাশ ডিসকাউন্ট ওয়ার টেকেন অন দ্য কালেকশন অফ অ্যাকাউন্ট রিসিভেবল। আমাদের বলছে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে টাকা কালেক্ট করতে গিয়ে কোনো ক্যাশ ডিসকাউন্ট গ্রহণ করিনি। তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে টাকা কালেকশনের সময় আমরা কিন্তু ডিসকাউন্ট গ্রহণ করা হয়নি। এর উপর ভিত্তি করে আমাদের 5টা লেনদেনের জাবেদা দিতে হবে। বি নম্বরে বলছে এন্টার দ্য জানুয়ারি 1, 2015 ব্যালেন্সেস ইন অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবলে জানুয়ারি 1, 2015 সালের অ্যাকাউন্ট রিসিভেবলের ব্যালেন্সটা এন্টার করে অ্যান্ড অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট অ্যাকাউন্ট এবং অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট অ্যাকাউন্টেও জানুয়ারির 1 তারিখের ব্যালেন্সটা এন্টার করে পোস্ট দ্য এন্ট্রিজ টু অ্যাকাউন্ট। আমাদের এই লেনদেনগুলো এই 2টা অ্যাকাউন্টে কি করতে হবে? পোস্ট করতে হবে। ইউজ টি অ্যাকাউন্ট, আমাদের বলছে এখানে টি অ্যাকাউন্ট তৈরি করতে হবে, অর্থাৎ টি কলামে খতিয়ান করতে হবে। যেহেতু তারা বলে দিয়েছে টি অ্যাকাউন্টে খতিয়ান করতে হবে, আমাদের খতিয়ানগুলো অবশ্যই টি অ্যাকাউন্টেই তৈরি করতে হবে। অ্যান্ড ডিটারমাইন দ্য ব্যালেন্সেস, এবং এটার ব্যালেন্সগুলো আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের খতিয়ান, 2টা খতিয়ান, একটা অ্যাকাউন্ট রিসিভেবল, একটা হচ্ছে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট অ্যাকাউন্ট। এবার আমাদের সি নম্বরে বলছে কি প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য ব্যাড ডেপ্ট এক্সপেন্স ফর 2015। আমাদের বলছে ব্যাড ডেপ্ট এক্সপেন্সের জন্য 2015 সালে জাবেদা দিতে বলছে। এজিউম দ্যাট দ্য এক্সপেক্টেড ব্যাড ডেপ্ট আর 1,15,000। আমাদের ধরে নিতে বলছে যে আমাদের প্রত্যাশিত ব্যাড ডেপ্টের পরিমাণ হবে 1,15,000 টাকা। এখন অনেকের প্রশ্ন, এটা কি অনাদায়ী দেনা না অনাদায়ী দেনা সঞ্চিতি? যেহেতু এখানে এক্সপেক্টেড করা হচ্ছে, প্রত্যাশা করা হচ্ছে, তার মানে এটা নিশ্চিত ক্ষতি না, এটা ভবিষ্যতের জন্য অনুমান করা হচ্ছে, তার মানে এটা হচ্ছে অনাদায়ী দেনা সঞ্চিতি। তো 2015 সালের অনাদায়ী দেনা সঞ্চিতির জাবেদাটা আমাদের দিতে হবে। তো এখানে মূলত 3টা রিকোয়ারমেন্ট। তো প্রথমে আমরা একটা করে রিকোয়ারমেন্ট শেষ করি। তো চলো এখন আমরা এই প্রথম রিকোয়ারমেন্ট অনুযায়ী জার্নালটা করে ফেলি। এখন জার্নাল করার জন্য আমাদের কি লাগবে? কোয়েশ্চেন লাগবে। আমরা জার্নালের ঘরটা কাটছি, এটা তোমরা জানো জার্নালের ছক কীভাবে কাটতে হয়। ডেট, অ্যাকাউন্টস টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমরা এবার এখানে কোয়েশ্চেনটা রাখলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কোয়েশ্চেনটা দেখে দেখে তোমরা অঙ্কটা বুঝতে পারো। তো আমাদের প্রথম রিকোয়ারমেন্ট কি? প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের জার্নাল করতে হবে এই 5টা লেনদেনের। 5টা লেনদেনগুলো আমরা দেখি। প্রথম লেনদেনটা হচ্ছে সেলস অন অ্যাকাউন্ট, ধারে বিক্রয়। তো ধারে বিক্রয় জাবেদা কি বলতো? ধারে বিক্রয় জাবেদা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। এটা তোমরা জানো, ধারে বিক্রয় হলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। তো আমরা এখন এই জাবেদাটা দিয়ে নিব। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট 32 লাখ টাকা, এই যে এই জাবেদাটা দিয়ে দিলাম।
তাহলে আমাদের প্রথম জাবেদা শেষ। সেকেন্ড জাবেদা বলছে আমাদের সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, আমাদের অনাদায়ী বিক্রয় ফেরতের জাবেদা দিতে হবে। তো বিক্রয় ফেরতের জাবেদা কি? সেলসের উল্টা, সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তাহলে আমরা এই জাবেদারও দিয়ে দিলাম, সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, এই 50,000 টাকা। তার মানে আমাদের দুইটা জাবেদা শেষ। 3 নম্বর জাবেদা বলছে কালেকশন অফ দ্য অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদারের কাছ থেকে টাকা আদায় করার জন্য জাবেদা দিতে বলছে। তাহলে আমাদের দেনাদারের কাছ থেকে টাকা আদায় করলাম কত? 28,10,000 টাকা। এটা জাবেদা কি হবে? যেহেতু দেনাদারের কাছ থেকে টাকা আদায় হয়েছে তাহলে ক্যাশ ডেবিট হবে, তাহলে জাবেদা হবে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 28,10,000 টাকা। তাহলে এই তিনটে জাবেদা তোমরা বুঝতে পারছো আশা করি। এখন আমরা কোয়েশ্চেনটা একটু উপরে নিয়ে যাই তোমাদের বোঝার সুবিধার্থে। এখন 4 নম্বরে কি বলছে? রাইট অফ দ্য অ্যাকাউন্ট রিসিভেবল রিডিমড আনকালেক্টেবল, যে আমাদের বলা হয়েছে অ্যাকাউন্ট রিসিভেবলটাকে আনকালেক্টেবল মনে করে আমাদের মুছে ফেলতে হবে, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবলটাকে রাইট অফ করে দিতে হবে, মুছে ফেলতে হবে। যখন অ্যাকাউন্ট রিসিভেবল মুছে ফেলতে হয় তার মানে এটা অনাদায়ী দেনার জাবেদা। এখানে কিন্তু ভবিষ্যৎ ব্যবস্থা রাখতে বলেনি, অনাদায়ী দেনাটাকে মুছে ফেলতে বলছে। তো যেহেতু এটা একটা অনাদায়ী দেনার জাবেদা, আর আমরা জানি অনাদায়ী দেনার জাবেদা কয়ভাবে দিতে হয়? 2 ভাবে। আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে একটা হচ্ছে অ্যালাউন্স মেথড, একটা রিটার্ন অফ মেথড। এই অঙ্কে যেহেতু অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্টের একটা ব্যালেন্স দেওয়া আছে, তার মানে এটা আমাদের অ্যালাউন্স মেথডে করতে হবে। অ্যালাউন্স মেথডে জাবেদার কি ছিল নিশ্চয় মনে আছে? অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তো এই অনাদায়ী দেনাটা 90,000 টাকা মুছে ফেলার জন্য আমরা সেম জাবেদা দিব, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 90,000 টাকা। তাহলে 4 নম্বর জাবেদাও আমাদের ক্লিয়ার। 5 নম্বর জাবেদায় বলছে রিকভার দ্য ব্যাড ডেপ্ট প্রিভিয়াসলি রিটেন অফ এস আনকালেক্টেবল 24,000 টাকা। আমরা পূর্বে অবলোপন করে ফেলছিলাম, দেনাদারের কাছ থেকে টাকা আদায় হবে না, এটা সিদ্ধান্ত নিয়ে দেনাদার মুছে ফেলছিলাম না 90,000 টাকার। ওইখান থেকে আমাদের 24,000 টাকা একজন দেনাদার আইসা টাকাটা দিয়ে দিছে। কত টাকা? 24,000 টাকা। যাদের কাছ থেকে আমরা পাবো না বলে মুছে ফেলছিলাম তাদের মধ্যে 24,000 টাকা আমরা আদায় করে ফেলেছি। এটাকে বলা হয় ব্যাড ডেট রিকভারি। তাহলে এখন বলতো এই দেনাদারকে আমাদের খাতায় আছে? আমাদের খাতায় তো নাই, আমরা মুছে ফেলছি। তাহলে এখন টাকাটা আমরা কিভাবে নিব? ওর তো কোনো হিসাবেই আমাদের খাতায় নেই। তাহলে আমাদের কি করতে হবে? আবার ওই দানাদারটাকে আবার পুনরুজ্জীবিত করতে হবে। তো দানাদারকে যখন তুমি মুছে ফেলছিলে, ব্যাড ডেট মুছে ফেলছিলে, রিটার্ন অফ করে ফেলছিলে, তখন জাবেদা দিছিলে কি? অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। কারণ এই জাবেদাটাকে উল্টাই দিয়ে আমাদের দানাদারটাকে আবার রিকভার করতে হবে। এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট করে দিয়ে আমরা কি করলাম? এই দানাদারটাকে আবার পুনরুদ্ধার করলাম। পুনরুদ্ধার করে এবার আমরা এই দানাদারের কাছ থেকে ক্যাশ টাকা কালেকশন করে নেব, ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তার মানে এখানে পূর্বে অবলোপনকৃত অনাদায়ী দেনা যদি আমাদের কি হয়? আদায় হয়ে যায়, তাহলে দুইটা জাবেদা হবে। একটা হচ্ছে দেনাদারকে পুনরুদ্ধার করার জন্য এবং ওই দেনাদার থেকে টাকা কালেক্ট করার জন্য। আশা করি এই জাবেদাগুলো তোমরা বুঝতে পারছো। এই 5টা জাবেদা কথাই কিন্তু আমাদের কোয়েশ্চেনে বলা হয়েছে। এবার আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্টে কি বলছে? এন্টার দ্য জানুয়ারি 1, 2015 ব্যালেন্সেস। জানুয়ারি 1, 2015 সালের ব্যালেন্সগুলো এন্টার করে আমাদের বলছে অ্যাকাউন্ট রিসিভেবল এবং অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট অ্যাকাউন্ট করতে টি কলামে। তো যেহেতু টি কলামে আমাদের খতিয়ানগুলো করতে বলছে, আমরা এখন খতিয়ানগুলো তৈরি করব। তো খতিয়ান তৈরি করার পূর্বে আমি তোমাদের একটু মনে নেই, যাতে মনে রাখে তোমরা। অ্যাকাউন্ট রিসিভেবলের খতিয়ান করবো আমরা প্রথমে, তারপর করবো অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্টের খতিয়ান। তো অ্যাকাউন্ট রিসিভেবলের ব্যালেন্স আছে কত? বছরের শুরুতে 9,60,000। অনেকে প্রশ্ন করতে পারো, স্যার এটা তো বলছে জানুয়ারি 1, 2015, কিন্তু এই ব্যালেন্সটা তো ডিসেম্বর 31, 2014। তো 2014 সালে যেটা শেষ, সেখান থেকে তো আমরা জানুয়ারি 2015 শুরু হবে, তাই না? তাহলে 14 যে ব্যালেন্স, শেষের ব্যালেন্স, সেটা কিন্তু জানুয়ারির ওপেনিং ব্যালেন্স। এই জন্য এটাকে আমরা ওপেনিং ব্যালেন্স হিসাবে খতিয়ানে ইনসার্ট করে নিব। তো চলো, কত? 9,60,000 টাকা। এবার আমরা এখানে প্রথমে একটা খতিয়ানের ঘর কাটলাম, অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট। যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল একটা সম্পদ, তার সম্পদের ব্যালেন্সটা ডেবিট পাশে হয়। এই জন্য আমরা এখানে ডেবিট পাশে এটা জানুয়ারির 1 দিবা, সরি এটা ডিসেম্বর না, জানুয়ারির 1 দিবা। এখানে জানুয়ারি রেখে ব্যালেন্স বিডি দিয়ে 9,60,000 টাকা আমরা বসাই দিছি। এবার আমরা কি করব? এবার আমাদের কাজ হচ্ছে আমরা জাবেদা থেকে এই খতিয়ানটাকে পোস্টিং দিয়ে দিব। তো আমাদের কাছে তো 5টা জাবেদা আছে, আমি জাবেদাগুলো একটু তোমাদের দেখাচ্ছি, দেখো একটু। আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে দেখো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হয়েছে, সেলস ক্রেডিট হয়েছে। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট 32 লাখ টাকা। তার মানে এখন আমরা এই অ্যাকাউন্ট রিসিভেবলে 32 লাখ টাকা ডেবিট পাশে বসাবো। যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হচ্ছে 32 লাখ টাকা, ডেবিটে 32 লাখ টাকা, লেখাটা হবে সেলস 31 ডিসেম্বর দিয়ে। তারপরে আমরা দেখি অ্যাকাউন্ট রিসিভেবল আর আসছে কিনা। যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট করতেছি, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের লেনদেনগুলো এখানে হবে।
আবার এখানে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হয়েছে 50,000 টাকা দ্বিতীয় জাবেদায়। তাহলে এটা আমরা কোথায় লিখবো? ক্রেডিট পাশে 50,000 টাকা সেলস রিটার্ন অ্যালাউন্স, যেহেতু নামটা বিপরীতে সেলস রিটার্ন অ্যালাউন্স দেওয়া আছে, এই জন্য আমরা এটাকে সেলস রিটার্ন অ্যালাউন্স দিয়ে ক্রেডিট পাশে লিখছি। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট যখন করবো আমরা, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হলে সব আইটেম ডেবিটে লিখবো, ক্রেডিট হলে ক্রেডিটে লিখবো, কিন্তু নামটা বিপরীত লিখতে হবে। এরপর আমরা দেখতেছি যে আরও একটা জাবেদা আমাদের জাবেদায় অ্যাকাউন্ট রিসিভেবল আসছে। এই যে জাবেদা অ্যাকাউন্ট রিসিভেবল ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 28,10,000 টাকা। তাহলে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল কি হয়েছে? ক্রেডিট হয়েছে। এটাও আমাদের জাবেদায় কি হবে? ক্রেডিট পাশে বসবে। এই যে অ্যাকাউন্ট ক্যাশ নামে 28,10,000 টাকা। তারপর আমরা দেখি অ্যাকাউন্ট রিসিভেবল আর আছে কিনা। এরপরের জাবেদা আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হয়েছে 90,000 টাকা। তাহলে এটাও আমাদের ক্রেডিট পাশে 90,000 টাকা অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট নামে লিখতে হবে। তারপর আমরা পরের জাবেদায় দেখি এখানে আবার অ্যাকাউন্ট রিসিভেবল এখানে ডেবিট হয়েছে 24,000 টাকা একবার, আর একবার ক্রেডিট হয়েছে 24,000 টাকা পঞ্চম জাবেদায়। তাহলে এখন আমরা একবার ডেবিট পাশে বসাবো 24,000 টাকা অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট বিপরীত নামটা দিয়ে, আর ক্রেডিট পাশে আমরা ক্যাশ নাম দিয়ে এই টাকাটা বসাই দিব। বসানোর পর আমাদের জাবেদা থেকে সকল পোস্টিং নিয়ে আসলাম এবং জানুয়ারির 1 তারিখে যে ব্যালেন্স ছিল ব্যালেন্সও নিয়ে আসলাম। এবার যদি আমরা যোগ করি তাহলে আমাদের এই যোগফলটা আগে নামায় নিব। এখানে দেখো 41,84,84,000, এখানে 41,84,000, এখানে ঘাটতি আছে 12,10,000 টাকা। এই 12,10,000 টাকা হচ্ছে ব্যালেন্স সিডি, অর্থাৎ এই দুই পাঁচ যোগ করার পর এখানে যে ঘাটতিটা থাকবে সেটার নাম হচ্ছে ব্যালেন্স সিডি। এভাবে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্টটা করতে পারি। এখন আমরা চলে যাব তোমাদের পরের খতিয়ানে। পরের খতিয়ানটা কি? অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট। পরের খতিয়ানটা হচ্ছে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট। তাহলে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটের ব্যালেন্স কত আছে? ব্যালেন্স আছে 80,000 টাকা। এই ব্যালেন্সটা নিয়ে আমরা অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটটা শুরু করব। তো এখানে আমরা একটা অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটের গড় কেটে নিয়েছি। তো অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটের যেহেতু আমরা গড় কেটে নিয়েছি, এখন অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটের যে ব্যালেন্স ছিল 80,000 টাকা, সেটা আমরা ক্রেডিট পাশে বসাবো। কারণ অনাদি দানা সঞ্চিতি একটা ক্রেডিট আইটেম, যেহেতু এটা একটা কন্ট্রা অ্যাসেট, তো এটা ক্রেডিট পাশে বসাতে হবে। অ্যাসেট যেহেতু ডেবিট, আর এটা কন্ট্রা অ্যাসেট যেহেতু এটা ক্রেডিট পাশে বসবে। তো এখানে ব্যালেন্স বিডি দিয়ে আমরা 80,000 লিখলাম। এবার আমরা চলে যাব আমাদের সেই জাবেদায় গিয়ে দেখি অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট আছে কিনা। প্রথম জাবেদায় নাই, দ্বিতীয় জাবেদায় নাই, তৃতীয় জাবেদায় নাই, চতুর্থ জাবেদায় আছে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ডেবিট 90,000 টাকা। এবার আমরা এটা ডেবিট পাশে বসাবো 90,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল নাম দিয়ে ডেবিট পাশে 90,000, যেহেতু বিপরীতে লেখাটা অ্যাকাউন্ট রিসিভেবল ছিল, ডেবিটে বসেছি। এবার আমরা খুঁজবো যে আর অ্যাকাউন্ট রিসিভেবল আছে কিনা, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট আছে কিনা। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট 24,000 টাকা ক্রেডিট করা আছে। তাহলে এবার আমরা এই 24,000 টাকা ক্রেডিট পাশে লিখবো কি নামে? অ্যাকাউন্ট রিসিভেবল নামে। কত? 24,000 টাকা। এখন জাবেদায় কিন্তু আমাদের আর কোনো অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট নাই। যতগুলো অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ছিল, দুইটা ছিল, আমরা দুইটা নিয়ে আসলাম, আর কোনো অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট নাই। তাহলে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট অ্যাকাউন্টে আর কোনো আইটেম এখানে আর আসবে না। এখন আমরা এখানে দুই পাঁচ যোগ করে এখানে যে ঘাটতি আছে, ঘাটতির নাম দিব কি? ব্যালেন্স সিডি। তাহলে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। এবার আমরা চলে যাব সি নাম্বার রিকোয়ারমেন্টে। আমাদের সি নাম্বার রিকোয়ারমেন্টে বলছে, আমি এখানে প্রশ্নটা ছোট করার জন্য সি নাম্বারটা নিয়ে আসছি। আমাদের বলছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি, রেকর্ড দ্য ব্যাড ডেট এক্সচেঞ্জ ফর 2015। 2015 সালের ব্যাড ডেট এক্সচেঞ্জের জন্য আমাদের জাবেদা করতে বলছে। এজিউম দ্য এক্সপেক্টেড ব্যাড ডেট হচ্ছে 1,15,000 টাকা। তার মানে 1,15,000 টাকা হচ্ছে নতুন সঞ্চিতি। এটার জন্য আমরা জাবেদা দিব। জাবেদাটা কি দিব? ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ক্রেডিট। আমরা অনাদায়ী দানা সঞ্চিতি জাবেদা দিছি, কিন্তু এখানে টাকা বসাইতে হয় কেমনে? অনাদায়ী দানা যোগ নতুন সঞ্চিতি বাদ পুরান সঞ্চিতি। তাহলে এখানে আমাদের অনাদায়ী দানা যেহেতু নাই, নতুন সঞ্চিতি হচ্ছে 1,15,000, কোয়েশ্চেনেবল আছে 1,15,000। এখান থেকে আমাদের বাদ দিতে হবে পুরান সঞ্চিতি। পুরান সঞ্চিতি কত? 14,000 টাকা, যেটা আমরা একটু আগে বের করেছিলাম অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট করে। যে 14,000 টাকা, সেই 14,000 টাকা এখানে আমরা বাদ দিব। বাদ দেওয়ার পর কত আসবে? 1,01,000 টাকা। আমি 14,000 কোথা থেকে আসছে তোমাদের একটু দেখাই নিচ্ছি। এই যে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট 14,000 টাকা, যেটা আমরা একটু আগে কি নির্ণয় করেছিলাম, সেই অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটটা এখন আমাদের কি করতে হবে? ওল্ড অ্যালাউন্স হিসেবে বাদ দিতে হবে। তাহলে এই 14,000 বাদ দিলে থাকে কত? 1,01,000 টাকা। এই 1,01,000 টাকা দিয়ে তুমি এখানে জাবেদায় টাকাটা বসাতে হবে। তো তোমরা যারা প্রথম ক্লাসটা দেখার পর এই ক্লাসটা দেখবা, তাহলে আশা করি তোমাদের কাছে এই ব্যাপারটা অনেক সহজ মনে হয়েছে। তো আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসগুলো দেখার জন্য।